সামারস্ল্যাম শেষ, কিন্তু আসল যুদ্ধ শুরু হলো তো আজকের রতে, যেখানে হলো একের পর এক চমকে দেওয়া রিটার্ন। সামনে এলো রোমানের পরবর্তী চ্যালেঞ্জার আর ভয়ঙ্কর স্ট্রিট ফাইট মেইন ইভেন্ট। সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি মানডে নাইট রয়ের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকের শোটা অফিসিয়ালি কিক অফ করে দ্য ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্স রিংয়ের মধ্যে আসে, সবাইকে দিয়ে নিজেকে অ্যাকনলেজ করায় এবং বলে, আই অ্যাম দ্য ম্যান অফ মাই ওয়ার্ড। আমি যেটা বলি আমি সেটা করি। আমি বলেছিলাম আমি 2026 সালে রয়্যাল রাম্বল জিতবো, এই প্লেসটাকে আমি আবারও সেভ করব, আমি সেটা করেছি। আমি বলেছিলাম আমি রেসলম্যানিয়াতে সিএম পাঙ্ককে হারাবো এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব, আমি সেটাও করেছি। এরপরে আমি বলেছিলাম যে আমি পুরো সামারস্ল্যামের রাজত্ব করব, সেথ রলিন্সকে হারাবো এবং আমি পুরো সামারস্ল্যামের রাজত্ব করেছি। আর গত রাতে আমি হারিয়েছি সেথ ফ্রিকিং রলিন্সকে। সেথ রলিন্স আমাকে আমার সর্বোচ্চ লিমিট পর্যন্ত নিয়ে গিয়েছিল। অবভিয়াসলি সেথ রলিন্স আমার সবচেয়ে কঠিন প্রতিপক্ষদের মধ্যে অন্যতম একজন, আর এটার জন্য আমি সেথ রলিন্সকে রেসপেক্ট করি। সেথ রলিন্স হলো আমার ভাই, আমার ব্রাদার। আমি সরাসরি সেথ রলিন্সকে তো অ্যাকনলেজ করতে পারি না, তবে আপনারা যদি এটা করতে চান আমার কোনো সমস্যা নাই, আমি এটার জন্য কোনো মাইন্ড করব না। আর এখানে অ্যাকনলেজ বলতে রোমান কি মিন করেছে, আই থিঙ্ক এটা আলাদা করে আমার আপনাদেরকে আর বোঝানো লাগবে না। তো এরপরে সবাই সেথ রলিন্সের যে মিউজিকটা আছে এটা গাইতেছিল, রোমান রেইন্সও এটার সঙ্গে ভাইবিং করতেছিল। দেন রোমান রেইন্স যখন তার পরবর্তী অপোনেন্টদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করতেছিল, ঠিক সেই সময় মিউজিক হিট হয়ে যায় এলএ নাইট এসে রোমান রেইন্সকে বলে যে তুমি সেথ রলিন্সকে ক্লিয়ারভাবে হারিয়েছো, এটা অনেক ভালো কথা, আমি এটাকে রেসপেক্ট করি, তবে তারপরেও তুমি হলে একজন ফ্রড। এরপরে সে মূলত রোমান রেইন্সকে একটা 1-on-1 ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে, যেই ম্যাচের মধ্যে ব্লাড লাইনের কোনো মেম্বার থাকবে না, বাইরে থেকে কোনো ঝামেলা হবে না। সে মূলত একটা ফেয়ার ম্যাচ চায়, কারণ এর আগে রোমানের সঙ্গে তার যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচের মধ্যে ব্লাড লাইনের মেম্বাররা ঝামেলা করেছিল, এরকম টাইপের একটা বিষয়। তো রোমান রেইন্স এখানে এলএ নাইটকে বলে যে তুমি শুধুমাত্র আমার কাজিনদেরকে একটা 6-ম্যান ট্যাগ টিম ম্যাচের মধ্যে হারিয়েছো, এছাড়া তোমার কিন্তু আর কোনো অ্যাচিভমেন্ট নাই। আর তাছাড়া তুমি আমাকে ফ্রড বলতেছো, আমাকে ফ্রড বলার তুমি কে? আর তাছাড়া তুমি যে আমার কাছে ম্যাচ চাইতেছো, তুমি আসলে করেছোটা কি? আমার কাজিনদেরকে একটা 6-ম্যান ট্যাগ টিম ম্যাচের মধ্যে হারানো ছাড়া তুমি কোনো বড় ম্যাচ জিতোনি, তুমি কোনো টুর্নামেন্টে জিতোনি, তুমি কোনো ব্যাটেল রয়্যাল জিতোনি, তাহলে তুমি কোন লজিকে আমার কাছে ম্যাচ চাইতেছো? তুমি ওই সিরিয়ালের একেবারে পেছনে গিয়ে দাঁড়াও, এরকম করে বলে রোমান রেইন্স মূলত সেখান থেকে চলেই যাচ্ছিল। তো এলএ নাইট আবার পেছন থেকে রোমান রেইন্সকে ডাকে এবং বলে যে তুমি সবসময় অন্যের সাহায্য নিয়ে চলেছো, শিল্ডের সময় বাকি মেম্বাররা তোমাকে সাহায্য করেছে, এরপরে ব্লাড লাইনের মেম্বাররা সাহায্য করেছে, তুমি অনেক সুযোগ সুবিধা পেয়েছো, যার জন্য তুমি আজকে এ পর্যায়ে। এরপরে এলএ নাইট মূলত নিজেকে আনক্রাউন্ড চ্যাম্পিয়ন বলে, মানে সে তো রাজা তবে তার কাছে কোনো মুকুট নাই, এরকম টাইপের একটা বিষয়। এটা বলে এলএ নাইট সেখান থেকে চলে যায়, আর এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়। এরপর আমরা জিভান ইভান্স এবং ইথান পেজের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ভালো একটা ম্যাচ ছিল। ইথান পেজ এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে, আর জিভান ইভান্স এই ম্যাচের মধ্যে যে হাই ফ্লাইং মুভসগুলো দেখিয়েছে পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে দুইটা স্পট কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটা রিং সাইডে যে রিং বেল এরিয়া যে আছে, ওইখানে একটা ক্লোজ লাইন বা একটা শোল্ডার ট্যাকেল মতো মেরেছে একেবারে জাম্প করে গিয়ে। তো এই যে স্পটটা, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো এই ম্যাচের ফিনিশিংটা। লাইক ছোটবেলায় আমরা খেলতাম না যে একজন একটু হেলে থাকতো, তার উপর দিয়ে আমরা পার হয়ে যাইতাম, নামটা আমার ঠিক মনে পড়তেছে না, ঠিক এই একই স্টাইলে সে ইথান পেজ এবং রিফারি দুইজনকে টপকে রোপের ওপরে ওঠে এবং সেখান থেকে একটা ওজি কাটার লাগিয়ে ইথান পেজকে এই ম্যাচের মধ্যে হারায়। তো এই ম্যাচের যে ফিনিশিংটা, এটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেখানে একটা জিনিস দেখতে পাই, আর সেটা হলো এখানেই মূলত এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে বিগ ক্যাশের রিটার্ন হয়ে যায়। তবে সত্যি কথা বলতে বিগ ক্যাশ যেখানে রিটার্ন করেছে
এটা নিয়ে কিন্তু ফ্যান্সদের মধ্যে তেমন কোনো এক্সাইটমেন্ট দেখতে পাইনি। সে যে এখানে ভয়ঙ্কর কিছু করেছে বা ফ্যান্সরা যে এখানে ভালো রিয়াকশন দিয়েছে এমনটা কিন্তু মনে হয়নি। মানে ফ্যাকাশে একটা রিটার্ন বলে আমার কাছে মনে হয়েছে। হয়তোবা জীবন ইভান্সের এগেনস্টে রিটার্ন করেছে, এর জন্যই এমনটা মানে এমন রিয়াকশন এসেছে। যদি বড় কোনো সুপারস্টারের এগেনস্টে রিটার্ন করতো তাইলে আই থিঙ্ক ভালো রিয়াকশন পেতো বা হয়তোবা অন্য কিছু হতে পারতো। তবে তার রিটার্নটা কিন্তু আমার কাছে ফ্যাকাশে লেগেছে। তো সে এসে এখানে জীবন ইভান্সের উপরে অ্যাটাক করে দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই মূলত এই ম্যাচ এই সেগমেন্টটা শেষ হয়। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে ব্লাড লাইনের একটা সেগমেন্ট দেখানো হয় রোমান রেইন্স, জেকা ফাটু এবং দ্য উসোসের মধ্যে। তো রোমান রেইন্স বলে যে তোমরা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটা হারলে কি করে, তোমরা তিনজনে একসঙ্গে থাকলে অটোমেটিক্যালি তোমাদের কাছে অ্যাডভান্টেজ থাকার কথা, অথচ তোমরা হেরে গেলে। আবার সোলো সিকাওয়া দেখতেছি বেশি লাফাচ্ছে, সোলো সিকাওয়ার তো আমার পেছনে পড়ে থাকার কথা। এলে নাইট আজকে আবার আমাকে অপমান করলো, ওদিকে আবার রয়াস কিজ বেশি লাফাচ্ছে। তো জিমিউস এখানে পট করে বলে যে এলেনাইটকে কি আমরা আজকে একটা শিক্ষা দিয়ে দিব। তো রোমান বলে যে না, তোমরা এলেনাইটকে কেউ কিচ্ছু করবে না, তোমরা এলেনাইটকে হাত লাগাবে না, এলেনাইটের বিষয়টা আমি নিজে দেখে নিব। এটা বলে রোমান সেখান থেকে চলে যায়। আর এরপরেই সেখানে চলে আসে এলেনাইট। এলেনাইট মূলত বাসায় চলে যাচ্ছিল, তার যে কাজটা এটা আজকে শেষ হয়ে গেছে। তো এলেনাইট এসে এখানে ব্লাড লাইনের মেম্বারদেরকে রাগায়, জিওসের সঙ্গে বেশি একটু মজা নিয়েছে। তবে রোমান যেহেতু বলেছে এলেনাইটকে হাত লাগানো যাবে না, তাই এখানে ব্লাড লাইন মূলত এলেনাইটকে কিছু করে না। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে রয়ার্সকিজ এবং জেকা ফাটুর মধ্যে পরবর্তী সময়ে আরও একটা সেগমেন্ট দেখানো হয়। যেই সেগমেন্টের মধ্যে মূলত রয়ার্সকিজ এসে জেকা ফাটুকে বলে যে দেখো আমাদের মধ্যে যা হয়েছে হয়েছে, আমরা দুইজন তো হলাম ভাই, আমরা তো ফ্যামিলি, এরকম করে মূলত রয়ার্সকিজ জেকা ফাটুকে বলে। তো জেকা ফাটু বলে যে তুমি আমার ফ্যামিলি কেউ না, তুমি আমার ভাই না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আর আজকে আমি তোমাকে একটা স্ট্রিট ফাইট ম্যাচের মধ্যে ফেস করতে চাই। মানে এই ম্যাচটা এখানে কনফার্ম হয়ে যায় যে আজকের রাতে আমরা জেকা ফাটু এবং রয়ার্সকিজের মধ্যে একটা স্ট্রিট ফাইট ম্যাচ দেখতে পাবো, যেই বিষয়টা এই সেগমেন্টের মধ্যেই কনফার্ম হয়ে যায়। এরপর আমরা জাজমেন্টের একটা সেগমেন্ট দেখতে পাই, যেখানে লিভ মর্গান বলে যে আমি 100 দিন চ্যাম্পিয়ন থেকেছি, আমার কোনো চ্যালেঞ্জার ছিল না, কারণ আমার থেকে বেটার কেউ ছিলই না। একজন ছিল ইও স্কাই, তাকে তো আমি সামারস্ল্যামে হারিয়ে দিয়েছি, এখন আমাকে চ্যালেঞ্জ করার মতো কোনো অপোনেন্ট নাই, তাই আমি লম্বা সময় চ্যাম্পিয়ন থাকবো। আমি হলাম গ্রেটেস্ট উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ অল টাইম, এরকম করে বলে। এরপরে রাকেল রড্রিগেজের প্রশংসা করে, সে যেহেতু এখন আইসি চ্যাম্পিয়ন। আর রকজেন প্রেসের কথাও বলে যে রকজেন প্রেস এখনই সোলরুকাকে হারাবে। তো এরপরে সেখানে সোলরুকা চলে আসে, রকজেন প্রেস এবং সোলরুকার মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাই। ডিসেন্ট একটা ম্যাচ ছিল, এই ম্যাচের কোনো রেজাল্ট আসে না, কারণ লিভ মর্গান সোলরুকার উপরে অ্যাটাক করে দেয় আর রেফারি এটা দেখে ফেলে, যার জন্য ডিসকোয়ালিফিকেশনে এই ম্যাচটা শেষ হয়। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে রিটার্ন হয়ে যায় বেকি লেন্সের। হ্যাঁ, বেকি লেন্স আজকের রাতে রিটার্ন করে নিয়েছে। সে যদিও ফেস সুপারস্টারের মতো আচরণ করতেছিল, ফ্যান্সরাও তাকে ভালো রিয়াকশন দিয়েছে, তবে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে বেকি লেন্স ওই হিল ক্যারেক্টারে আছে বা তার ভাইবিংটাই কিন্তু এখন হিল ক্যারেক্টারের মতো দিচ্ছে। পার্সোনালি আমার কাছে এমনটা মনে হয়েছে। তো বেকি লেন্স এসে মূলত এখানে চ্যালেঞ্জ করে দেয়। তো রাকেল রড্রিগেজ মনে করে সে হয়তোবা উইমেন্স আইসি চ্যাম্পিয়নশিপের জন্য এসেছে। তো বেকি বলে যে না, এটার কাজ তো আমার অলরেডি শেষ হয়ে গেছে, আমি এসেছি উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। এরপরে লিভ মর্গান এবং বেকি লেন্সের মধ্যে আমরা হালকা করে কিছু কথা দেখতে পাই। তো এখান থেকে মূলত জাজমেন্টে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে যাবার সময় তারা যখন র্যাম্পের উপরে যায়, ঠিক সেই সময় আরও একজন সুপারস্টার রিটার্ন হয়ে যায়, আর এই সুপারস্টার হলো স্টেফনি ভেকার। স্টেফনি ভেকার এসে এখানে এই তিনজনের উপরে অ্যাটাক করে দেয়। লিভ মর্গান তো ভয়ে রিংয়ের মধ্যে চলে আসে। তো স্টেফনি ভেকার রিংয়ের মধ্যেই মূলত লিভ মর্গানকে বেশ আচ্ছা মতো বাজিয়ে দেয়। দেন আমরা বেকি লেন্স এবং স্টেফনি ভেকার এই দুজনের মধ্যেও একটা ফেস অফ দেখতে পাই। দুজনেই যেহেতু উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই, তো একে অপরকে বলতেছিল যে তুমি আমার রাস্তায় এসেছো, তুমি আমার সামনে থেকে সরে যাও, এরকম টাইপের একটা বিষয়। তো মূলত পরপর আজকের রাতে তিনজন সুপারস্টারের রিটার্ন হয়েছে। প্রথমে রিটার্ন হলো বিগ ক্যাসের, এরপরে বেকি লেন্সের এবং সবশেষে স্টেফনি ভেকারের রিটার্ন আমরা আজকের রাতে দেখতে পেয়েছি।
এরপর আমরা ব্যাকি স্টেজে ওবা ফেমি এবং পল হেমেনের মধ্যে একটা ফেস অফ দেখতে পাই, যেখানে মূলত থ্যাংক ইউ আদান প্রদান হচ্ছিল। ওবা পল হেমেনকে বলে যে ব্রক লেসনারের সঙ্গে দেখা হলে তাকে আমার হয়ে থ্যাংক ইউ জানিয়ে দিও। আর এখানে পল হেমেন কিন্তু ওবাকে স্যার স্যার বলতেছিল। তো হয়তো বা এখানে পল হেমেন ওবার সঙ্গে যুক্ত হতে পারে, আর এটা কিন্তু আরো একটা কারণও আছে যেটা আমরা ভিডিওর সামনের দিকে জানতে পারবো। তো যাই হোক, এই ব্যাকি স্টেজ সেগমেন্টটা শেষ হলে এরপর আসে ওবা ফেমির ইন রিং সেগমেন্ট। তো ওবা রিং এর মধ্যে আসে এবং শুরুতে সে ব্রক লেসনারকে নিয়ে কথা বলে। সে বলে যে আমি অলরেডি ব্রক লেসনারকে হারিয়েছি সামার স্ল্যামে। আমি শুধু এই ম্যাচটা জিতেইনি, বরং একে অপরের রেসপেক্ট আর্ন করেছি। এরপরে সে রেসেলম্যানিয়ার কথা বলে যে আমি সেখানে ব্রক লেসনারকে হারিয়েছিলাম। সেখানেই মূলত ব্রক লেসনারের রিটায়ারমেন্ট হয়ে গেছে। তবে ব্রক লেসনার সেখান থেকে ফিরে এসেছে, কারণটা হলো যে সে আসলেই কি সঠিক ব্যক্তিকে পিক করেছে, এটা মূলত ব্রক লেসনার পরীক্ষা করতে চেয়েছে। এর জন্য সে রিটার্ন করে সামার স্ল্যাম পর্যন্ত ওবা ফেমিকে বিভিন্ন রকমভাবে প্রেশার দিয়েছে, ঝামেলার মধ্যে ফেলেছে। মানে ব্রক মূলত দেখতে চেয়েছে যে ওবা এই বিষয়গুলো থেকে ওভারকাম করতে পারে কিনা। তো ফাইনালি সামার স্ল্যামে হেলিনা সেল ম্যাচের মধ্যে ব্রক লেসনারের যে প্রশ্নের উত্তর সেটা পেয়ে গেছে। পরীক্ষাতে ওবা পাস করেছে, সে হেলিনা সেল ম্যাচটা জিতে গেছে। এখন পরবর্তী ব্রক লেসনার বা পরবর্তী বিগ থিং মূলত ওবা ফেমি। এখন নতুন জেনারেশনকে ওবা ফেমি মূলত নেতৃত্ব দিবে, আর এখানে যে ঝামেলা করার চেষ্টা করবে তাকে মূলত ওবা ফেমির সামনে মুখোমুখি হতে হবে, এরকম টাইপের একটা বিষয় ছিল। তো যাই হোক, এই সেগমেন্টটা শেষ হয়ে যাওয়ার পরে ওবা মূলত ব্যাকি স্টেজে চলে যাচ্ছিল। ঠিক সেই সময়ে ব্রন বেকারের মিউজিক হিট হয়ে যায়। ব্রন বেকারের সঙ্গে আমরা ওবার একটা ফেস অফ দেখতে পাই। এটা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস ছিল। এটা নিয়েও মূলত কোম্পানি মানে এখানে কিছু একটা কুক করার চেষ্টা করতেছে। সামনের দিকে গিয়ে আমরা এখান থেকে ভালো একটা আউটপুট পাবো বলে আশা করতেছি। তো যাই হোক, এখানে মূল যে বিষয়টা সেটা হলো ব্রন বেকার এবং জো হেনরির মধ্যে একটা ম্যাচ হওয়ার কথা। তো ব্রন বেকার মূলত আলাদাই একটা ধান্দায় ছিল যে ওবা কি বললো বা ওবার সঙ্গে তার কি হবে, এরকম টাইপের একটা বিষয়। তবে জো হেনরি পিছন থেকে যখন একটু ঝামেলা করার চেষ্টা করে, ব্রন বেকার একটা ক্লোজ লাইন মারে, দেন রিং সাইডে সে একটা স্পিয়ারের জন্য যায়, তবে এটা মিস হয়ে যায়। তবে রিংয়ের মধ্যে দ্বিতীয়বার স্পিয়ার লাগিয়ে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। আর সে কিন্তু এই ম্যাচটা জিতেই সেখান থেকে চলে যায়। অস্টিন থিওরি জো হেনরির কাছে মার্কে রিং সাইডে পড়েছিল, এটা কিন্তু আর ব্রন বেকার সেখানে দেখে না। আকিরা তুজাওয়াও এসে কিন্তু এখানে অস্টিন থিওরিকে বাজিয়ে দিয়ে গেছে। তো এরকম ভাবেই মূলত ওভারঅল এই ম্যাচ এই সেগমেন্ট শেষ হয়। এরপর মূলত আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। তবে প্রথমে রিং এর মধ্যে আছে নতুন আইসি চ্যাম্পিয়ন চ্যাট গেবল। তো সবাই এখানে ইউ ডিজার্ভ ইট চ্যান্ট করে। চ্যাট গেবল এখানে পেনটাকে ধন্যবাদ জানায়, ফ্যান্সদেরকে ধন্যবাদ জানায়। 10 বছর ধরে ফ্যান্সরা মূলত চ্যাট গেবলকে সাপোর্ট করে এসেছে এটার জন্য। তো পেনটাও সেখানে চলে আসে। পেনটা এসে বলে যে তুমি আমার থেকে আমার রেসপেক্ট আর্ন করেছো। দেন সেখানে জেডি ম্যাকডোনা এবং ডমিনিক মিস্টেরিও আসে, এদের মধ্যে ঝামেলা হয়। দেন সেখানেই একটা ট্যাগ টিম ম্যাচ সেট হয়ে যায়। তো বেশ ভালো একটা ম্যাচ ছিল, চারজনই এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। ম্যাচের শেষের দিকে ডমিনিক মিস্টেরিও মূলত হ্যামার দিয়ে চিটিং করার চেষ্টা করেছে, তবে চ্যাট গেবল এটা দেখে ফেলে। দেন পেনটা একটু অ্যাডভান্টেজ পেয়ে যায়। রেফারি যেহেতু এই হ্যামারটা নিয়ে একটু ব্যস্ত ছিল, তো এই চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে সে মূলত ডমিনিক মিস্টেরিওকে একটা শট লাগিয়ে দেয়। আর এরপরে চ্যাট গেবল এই মানে ডমিনিক মিস্টেরিওকে পিন করে, আর তারা এই ট্যাগ টিম ম্যাচটা জিতে যায়। মানে চ্যাট গেবল এবং পেনটা ডমিনিক মিস্টেরিও এবং জেডি ম্যাকডোনাকে হারিয়ে তারা এই ট্যাগ টিম ম্যাচটা জিতে নেয়। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে ব্রন বেকার এবং পল হেমেনের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে মূলত ব্রন বেকার গিয়ে পল হেমেনকে বলে যে ওবা ফেমি কোথায়, তুমি ওবা ফেমিকে দেখেছো কিনা। তো এখানে পল হেমেন বলে যে ওবা কোথায়, এই বিষয়টা আমি তোমাকে কি করে বলবো। তো ব্রন বেকার এখানে বুঝতে পারে যে ভাই এখানে ওবা এবং পল হেমেনের মধ্যে অন্য নাটকীয়তা চলতেছে। তো ব্রন বেকার এখানে বলে যে হ্যাঁ ঠিকই তো, তুমি এটা কি করে জানবে, তো আমারই ভুল হয়েছে তোমাকে জিজ্ঞেস করা। তো ব্রন বেকার সেখান থেকে চলে যায়। মানে কোম্পানি এখানে কিন্তু কিছু একটা কুক করতেছে। তো প্রথমে ওবা এবং পল হেমেনের মধ্যে একটা ফেস অফ হয়, আর পরবর্তী সময়ে ব্রন বেকার এবং পল হেমেনের মধ্যে একটা ফেস অফ হয়। তো এই দুইটা সেগমেন্টের মধ্যে পল হেমেন কিন্তু ওবার দিকে ঝুঁকেছিল। মানে এখানে হয়তোবা পল হেমেন ওবা ফেমির সঙ্গেই থাকবে। ব্রন বেকার এবং ওবা ফেমির মধ্যে এবার আমরা একটা ফিউড দেখতে পাবো, এমনটাই আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। আবার এখানে পল হেমেন কিন্তু ওবার সঙ্গে বিট্রেও করতে পারে। তো দেখা যাক মূল বিষয়টা কি দাঁড়ায়। তবে এখানে ইন্টারেস্টিং কিছু একটা কুক হচ্ছে, পার্সোনালি আমার কাছে এমনটা কিন্তু এই বিষয়টা দেখে মনে হচ্ছে।
এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো মেইন ইভেন্টে আমরা জেকা ফাটু এবং রয়ার স্কিজের মধ্যে একটা স্ট্রিট ফাইট ম্যাচ দেখতে পাই। তো বেশ ডেঞ্জারাস একটা ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যে দুইজনেই কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে, তবে তুলনামূলকভাবে রয়ার স্কিজ কিন্তু জেকা ফাটুর উপরে এই ম্যাচের মধ্যে একটু বেশি ডমিনেট করেছে। জেকা ফাটুর মধ্যে আগের যে বিষয়টা, এটা কিন্তু কিছুদিন হলো একটু কম মনে হচ্ছে, মানে তাকে কিন্তু আগের মতো আর ডেঞ্জারাস মনে হচ্ছে না, কেন জানি কোম্পানি জেকা ফাটুকে আর আগের মতো বুকিং দিচ্ছে না। তো যাই হোক, এই ম্যাচের মধ্যে কিন্তু ভালো ভালো কিছু সিকোয়েন্স ছিল, যেরকম রয়ার স্কিজ একটা পাওয়ার স্ল্যাম মতো করে দেয় ব্রেকেটের উপরে, যার জন্য ব্রেকেটটা একেবারে ভেঙে যায়। দেন একটা রয়ার স্ল্যাম মারে সেকেন্ড রোপের ওপর থেকে, যেমনটা সামার স্ল্যামে জিমি উসোকে মেরেছিল। তো এই যে মুভটা, এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছিল। দেন একটা টেবিল স্পট আসে, যেটার উপরে একটা পপ আপ সামন লাগিয়ে দেয় জেকা ফাটু রয়ার স্কিজকে। দেন ম্যাচের শেষের দিকে হঠাৎ করে জেকা ফাটুর মধ্যে জানি কি ভর করে যায়, সে মূলত টঙ্গেন ডেড গ্রিপে নিয়ে নেয় রয়ার স্কিজকে। তো রয়ার স্কিজ এখানে পাস আউট হয়ে যায়, তার মুখ দিয়ে কিন্তু ব্লাড বের হচ্ছিল। তো সেখানে সিকিউরিটি গার্ড অফিসিয়ালসরা আসে, জেকা ফাটুকে ছাড়ানোর চেষ্টা করে। অনেক কষ্টর পরে জেকা ফাটু রয়ার স্কিজকে ছেড়ে দেয়। তবে পরবর্তী সময় সে কিন্তু আবারও আসে রয়ার স্কিজকে, আবারও টঙ্গেন ডেথ গ্রিপে নেয়। এমনকি সে কিন্তু বেশ কয়েকটা হিপ অ্যাটাক মেরেছে, আর একটা তো একেবারে স্টিল চেয়ার রয়ার স্কিজের গলার মধ্যে আটকে। তো বেশ ডেঞ্জারাস একটা বিষয় কিন্তু এখানে শেষের দিকে জেকা ফাটুর কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। এমনকি সেখানে কিন্তু রোমান রেঞ্জও আসে। তো রোমান রেঞ্জ সে র্যাম্পের ওপর থেকে জেকা ফাটুকে দেখে বলে যে হ্যাঁ, এখন তো তোকে দেখে মনে হচ্ছে যে তুই কিছু একটা করতে পেরেছিস, এরকম টাইপের একটা বিষয়। তবে এরপরেও কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস ঘটেছে, আর সেটা হলো রোমান যখন ব্যাক স্টেজে আসে গরিলা পজিশনে, সেই সময় কিন্তু রে মিস্টিরিও রোমানকে বলে যে আমি ট্রিপল এর ম্যানেজার, জেনারেল ম্যানেজার, তো তোমার সঙ্গে আমার কিছু কাজ আছে। তো এরপরে দুজন সেখান থেকে চলে যায়। এভাবে মূলত এই শোটা শেষ হয়, মানে আজকের র শেষ হয়। তো রে মিস্টিরিও এবং রোমানের মধ্যে কি হয়েছে এক্স্যাক্টলি এই বিষয়টা দেখানো হয়নি। হতে পারে যে এখন যে ট্রিপল ম্যানিয়া হবে 2 দিনের, সেখানে হয়তো বা রোমান যেতে পারে, বা রোমানের কোনো একটা সেগমেন্ট রাখা হতে পারে ট্রিপল এতে, এমনটা হতে পারে। আমি জানি না মানে এক্স্যাক্টলি কি হচ্ছে, তবে কিছু একটা হচ্ছে, যেটা পরবর্তী আপডেটে আই থিঙ্ক আমি আপনাদেরকে জানাতে পারবো। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এভাবেই মতো আজকের শো শেষ হয়েছে। ওভারঅল আজকের আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।